অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে, এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন, পত্রপত্রিকাগুলিতে লেখালেখি হয়েছে, সেই 59 জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিট লিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের দিয়ে। আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়ে এসেছি। আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণ-অভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। আর আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা বলে এসেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য, পয়েন্ট ভিত্তিক। হ্যাঁ, এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ, যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে, এবং প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা, এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আর একটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে এটা নিয়ে কথা বলবে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা
এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। কোনটা বাড়তেছে? আরেকটি কথা আমি বলি যে আপনার গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনো কিন্তু ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়নি। আমরা মনে করি যে অবিলম্বে, দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সঙ্গে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা অপপ্রচার চালাচ্ছে। একটা যে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈম এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের, যে বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। থ্যাংক ইউ। সব বলা হয়ে গেছে। ভাই, আমি এই মাস দিনকাল নিয়ে কথা বলি না। উনি আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি কথা আজকে বলেছেন। সব কিছু অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তারা দেখছেন এবং তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। বন্যার অবনতি হয়েছে শেরপুর, ময়মনসিংহে, 2 জেলায়। এরই মধ্যে প্লাবিত প্রায় 300 গ্রাম, পানিবন্দী কমপক্ষে 1,35,000 মানুষ। পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। উদ্ধার কাজের পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ। পানির তোরে ডুবছে শেরপুরের লোকালয় রাস্তাঘাট, বেড়েছে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। শেরপুরবাসী বলছেন গত ৩৫ বছরে এমন বন্যা দেখেননি। হঠাৎ করে এই পানি বাড়ায় দিশেহারা অবস্থা। দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে অনেককেই। রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নাই, গ্যাস নাই, কুকার নাই, কিছু নাই, রান্না করা হয় না, খাওয়া পাইতেছি না। এই ধরনের বন্যা দেখে না, 1 রাতের মধ্যেই এরকম পানি হয়ে গেছে। ধান আঙ্গুর চলাই গেছে, মনে করেন আমরা কি করি, সামু আনকা বাড়ি ঘর চলাইছে। এদিকে পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি, পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। নাজুক ময়মনসিংহের অবস্থাও। নেতাই নদীর বাঁধ ভাঙা পানিতে ভাসছে ধোবাউড়া। বাড়িঘর তলিয়ে পানিবন্দী 20 গ্রামের অন্তত 10,000 মানুষ। হালুয়াঘাটের 12 ইউনিয়নে পানিবন্দী 75,000। সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। এদিকে বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে কুড়িগ্রামের তিস্তা, ধওলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, আপনি এখন যে এলাকাতে রয়েছেন, আমরা শুনতে পাচ্ছি যে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর যারা পানিবন্দী এলাকায় ছিল সবাইকে কি আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে কিনা?
দেখুন আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো দুপুর 2টার পর থেকে বৃষ্টি নেই বললেই চলে, আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে পানি উজানের দিকে কমতে থাকলেও পানি এখন দ্রুত গতিতে ভাটির দিকে বাড়ছে। এই ভাটির দিকে পানি বাড়ার জন্য কিন্তু আসলে পানিবন্দীর সংখ্যাও বাড়ছে, দুর্ভোগও বাড়ছে, আর এদিক দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গতকাল থেকে আজ বেলা 12টা পর্যন্ত বন্যার জন্য 3 জন মারা গেল, এখন সর্বশেষ আরও 1 জনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে শেরপুরে এবারে বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে, আর পানিবন্দী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখে। তো এই 1 লাখ মানুষকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে উদ্ধার সরঞ্জাম তাদের কাছে সংকট রয়েছে। এই উদ্ধার সরঞ্জাম সংকট থাকার জন্য তারা আসলে জামালপুর সহ আশেপাশের জেলা থেকে উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করে তারপরে আজ ঠিক দুপুরের পর থেকে জেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করে। তো এই কম সময়ের মধ্যে আসলে এত মানুষকে উদ্ধার করা কিছুটা একটু সময় সাপেক্ষর ব্যাপার। তো সব মিলিয়ে জেলা প্রশাসন বলছে যে তারা আসলে মাঠে আছেন কাজ করার জন্য, আর বৈরী আবহাওয়ার জন্য তাদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আর ত্রাণের বিষয়ে একটু বলতে চাই, জেলা প্রশাসক যেটি আমাকে জানিয়েছে যে তারা গতকাল সন্ধ্যা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে, তো আজ ঠিক সকাল 10টা পর্যন্ত তারা 1 থেকে 1,500 প্যাকেট ত্রাণ বিতরণ করেন। তো তাদের কাছে এছাড়াও 5,000 প্যাকেট শুকনো খাবার মজুদ আছে, তারা আসলে ত্রাণের চাহিদা মাপে সেই ত্রাণ বিতরণ করবেন। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। শেরপুর থেকে প্লাবিত এলাকার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইমন সাব্বির। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে ভোগান্তিতে মানুষ, কোথাও কোথাও ফসলে জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক। চাঁদপুরে ভারী বৃষ্টিতে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে লক্ষ্মীপুরের সদর উপজেলা থেকে 1.5 মাসেও পুরোপুরি নামেনি বন্যার পানি, এতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। এর মধ্যে টানা 3 দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌরসভা সহ বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া ফসলের মাঠ তলিয়ে ক্ষতির শঙ্কায় কৃষক। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টাঙ্গাইল পৌর শহরেও, বাড়িঘরে পানি ঢোকার পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। টানা বৃষ্টিতে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খুবই বাজে অবস্থা আমাদের বিভিন্ন মহল্লা, মানে সদরের একটু সামান্য বৃষ্টি হলে ডুবে যায়, পানি তো যায় না, আবার ময়লা পানি উঠা এলাকা সবকিছু মানে নষ্ট হয়ে যায়। সমস্যা বৃষ্টি হলেই প্রায় থোড়া পানির মতো হয়, হাঁটুর উপরে উঠে। বড় সমস্যা হচ্ছে ড্রেনের ভিতরে অনেক কেদা পরিষ্কার না করা পর্যন্ত পানি ক্লিয়ার হবে না। চাঁদপুরে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পৌর শহর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরের এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? চাঁদপুরে তো ব্যাপক বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, এবং আজকের আবহাওয়া পরিস্থিতির সবশেষ কি আপডেট পেয়েছেন? জলাবদ্ধতার কারণে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? চাঁদপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 250 মিলিমিটার সকাল 6টা পর্যন্ত। তারপর সকাল 9টা পর্যন্ত আরো 27 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ আজকে এই চাঁদপুরে 278 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জনদুর্ভোগ খুবই দুর্ভোগ পোহাচ্ছে শহর এবং বিভিন্ন উপজেলার বাসিন্দারা। আমি এখন যে সড়কটিতে রয়েছি চাঁদপুর শহরের একেবারে প্রাণকেন্দ্র যে নাজিরপাড়া এই এলাকায়, বৃষ্টি কিন্তু দুপুরের পর থেকে হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু জলাবদ্ধতা যে শিকার এই নাজিরপাড়া এলাকার সকল মানুষ। আমি সেই স্থানটিতে দাঁড়িয়েছি। এই নাজিরপাড়া ছাড়াও শহরের বিভিন্ন সড়কে কিন্তু আজকে জলাবদ্ধতার শিকার হয়েছে, মানুষ দুর্ভোগে পড়ছে। এছাড়াও জেলার বাইরে উপজেলা শহরগুলোর মধ্যে মতলব বাজার এবং হাজীগঞ্জ বাজার এবং ফরিদগঞ্জ উপজেলা আমরা জানি যে জলাবদ্ধতা দীর্ঘ আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস জলাবদ্ধতা তারা অনেক দুর্ভোগে পড়েছে, কিন্তু এই বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ আরো বেড়েছে। কৃষি অফিস বলেছে দুর্ভোগের কারণে কিন্তু আগাম যে সবজি চাষ সেটি আর হচ্ছে না বলে তারা জানিয়েছে। এছাড়া সারাস্ট উপজেলা তো
জলাবদ্ধতা এবং বন্যার কারণে আজকের এই বৃষ্টিতে তারা যারা বাড়ি ফিরে গেছেন তারা কিন্তু তা ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটি আর হয়ে উঠছে না। জলাবদ্ধতার কারণে আসলে পৌরবাসীরা ধরছেন যে গত 2 মাস ধরে কিন্তু পৌরসভার যে কার্যক্রম, প্রশাসনিক যে কার্যক্রম সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছিল। নতুন যে প্রশাসক দেওয়া হয়েছিল, নতুন প্রশাসকদের মাধ্যমে তারা দাবি করছেন যে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো দ্রুত সংস্কার করা হোক এবং সংস্কার করা হলেই বৃষ্টির পানিটি সেই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে সরে যাবে এবং মানুষের দুর্ভোগ কমবে। এই দুর্ভোগের কারণে কিন্তু মানুষের প্রতিদিনের যে যান চলাচলের যে ব্যবস্থা, শিক্ষার্থীদের যে স্কুলে যাওয়া, প্রাইভেটে যাওয়া এবং ডাক্তারের কাছে যাওয়া, সবকিছু মিলে মানুষের যে স্বাভাবিক জীবন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর এর ফলে কিন্তু বিভিন্ন আমরা বাটার দরেও দেখেছি সেখানে দ্রব্যমূল্যের দামও কিন্তু বেড়েছে। চাঁদপুরে জলাবদ্ধতার আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জলাবদ্ধ এলাকার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। চট্টগ্রামে আবারও তেলবাহী জাহাজে আগুন, তবে একে নাশকতা বলে সন্দেহ রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিচালনা সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। তদন্তে 8 সদস্যের কমিটিও করেছে তারা। পাশাপাশি জানিয়েছে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ। গত সোমবার আগুন লাগে আরেক তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে। এতে 2টি জাহাজই তেল পরিবহনে অকেজো হলো। এদিকে এই ঘটনায় 47 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে সাদেক নামে এক ক্রুর। মাঝ সমুদ্রে নোঙর করা জাহাজে হঠাৎ বিস্ফোরণ, মধ্যরাতে আগুনের শিখায় আলোকিত চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলা সৌরভে ছড়িয়ে পড়ে সেই আগুন। ফায়ার সার্ভিসের কাছে খবর পেয়ে পতেঙ্গা বন্দরে বহির্নোঙরে আসে নৌবাহিনীর কমান্ডো দল সহ 3টি জাহাজ। তাদের সঙ্গে যোগ দেয় কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজও। তবে এরই মধ্যে আতঙ্কে ঝাঁপ দেন অনেকেই। পরে 47 জনকে জীবিত উদ্ধার আর আহত ক্রু সাদেককে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢেউ আসলো, আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। আগুন তখন চিৎকার মারছে, রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে। বিস্ফোরণের পরে অনেক জায়গায় আগুন ছড়াইছিল, এই জন্য আমরা ওইদিকে পিছন দিকে এসে নামার দাঁড়াইছি। অপরিশোধিত তেল মাদার ভেসেল থেকে শোধনের জন্য ইস্টার্ন রিফাইনারিতে নেওয়ার কাজে ছিল দুর্ঘটনায় পড়া বাংলা সৌরভ। এ সময় জাহাজটিতে ছিল 11,600 মেট্রিক টন অপরিশোধিত তেল। এর আগেই শিপিং কর্পোরেশন একটা সিদ্ধান্ত অনুযায়ী আজকেই তাদের শেষ যাত্রা ছিল। আজকে এই তেলটা ডিসচার্জ করার পরে এই জাহাজটা আদৌ ব্যবহার করার আর কোনো পরিকল্পনা ছিল না। সেই অনুযায়ী হয়তো এটা ব্যবহার করা নাও হতে পারে, কিন্তু জাহাজের ইঞ্জিন এবং অন্যান্য মেশিনারিজ ঠিক আছে। এদিকে এই ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তদন্তে গঠন করা হয়েছে 8 সদস্যের কমিটি। অনুসন্ধানে দেখা গেছে জাহাজের 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না, আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না, বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি। এর আগে 30 সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আরেক জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে মৃত্যু হয় 3 জনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জ্বালানি তেলবাহী 2টি জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় জ্বালানি তেল পরিবহন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে বন্দরের বহির্নোঙরের নিরাপত্তা নিয়েও। এই অবস্থায় বিকল্প ব্যবস্থার তেল পরিবহনের কথা বলছে বিএসসি। এই বন্দরের নিরাপত্তা নিয়েও নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি বিএসসি সংস্থাটির বহরে আছে 5টি তেলবাহী জাহাজ। এর মধ্যে সবচেয়ে পুরনো 2টি জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। এই 2টি জাহাজ বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেল পরিবহন করে। গত 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক 5 দিনের মাথায় বাংলার সৌরভ জাহাজে শুক্রবার রাতে আগুন লাগে। ফলে 2টো জাহাজে জ্বালানি তেল পরিবহন এখন পুরোপুরি বন্ধ, যা দেশের একমাত্র পরিশোধন কোম্পানি ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিবহনে সংকট তৈরি করেছে। তবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে জ্যোতি এবং সৌরভের উড বি দ্য লাস্ট সার্ভিস, এবং সেই কারণে আমরা আমাদের যেহেতু বাংলাদেশ বিপিসির সমস্ত ক্রুড অয়েল আমরা আমদানি করি এবং তাদেরকে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছে দিই, এই জন্য আমরা অলরেডি বিদেশে জাহাজ চার্টারও করেছি। শুক্রবার রাতে দুর্ঘটনার পর 2টো জাহাজের বদলে এখন একটি জাহাজ দিয়ে অপরিশোধিত তেল বহন করতে হবে বিএসসিকে।
যদিও ভাড়া নেওয়া জাহাজকে আগের জাহাজগুলো থেকে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন বলে দাবি সংস্থাটির। আমরা অলরেডি হায়ার করেছি, চার্টার করেছি এবং একটা উইথ হায়ার ক্যাপাসিটি, যা একই সময় লাগবে। 2টা জাহাজের যে সময় লাগতো একটা জাহাজ দিয়ে আমরা সেই সময় দিতে পারবো। এটা প্রায় 30,000 টনের জাহাজ। এদিকে বন্দর চ্যানেল ও বহির্নোঙরে এমন দুর্ঘটনায় বন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সতর্কতার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলছে চট্টগ্রাম বন্দর। এনি মুভমেন্ট ইনসাইড দি পোর্ট আমরা ধরে নেব, এটা প্রথমে আমরা সন্দেহ করবো হয় হি ইজ দেয়ার। এই জিনিসটাকে করে সার্বক্ষণিকভাবে আমরা অ্যানালাইটিক্যাল একটা অ্যানালাইসিস করছি এবং প্রতিনিয়তই এই জিনিসটা মনিটর করে আমরা আমাদের চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রেখে দিচ্ছি। বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় প্রাথমিক তদন্তে সেখানে গ্যাস জমে ওই বিস্ফোরণ হয়েছে বলে জানায় বিএসসি। আর শুক্রবার বাংলার সৌরভে আগুনের ঘটনাকে নাশকতা হিসেবে ধারণা তাদের। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সেপ্টেম্বরে চাঁদপুরে ডেঙ্গু রোগ শনাক্ত হয় 179 জনের, তবে অক্টোবরের প্রথম 3 দিনেই আক্রান্ত হয়েছেন 50 জন। স্থানীয়দের দাবি, বন্যার পানি নেমে যাওয়ার পর বেড়েছে এই রোগের প্রকোপ। এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, চালু করা হয়েছে হেল্প ডেস্কও। জ্বরের সঙ্গে অন্যান্য জটিলতা দেখা গেলে দ্রুত রোগী হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর জ্বরে আক্রান্ত হন বিল্লাল হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। অক্টোবরের প্রথম 3 দিনে জেলার অর্ধশত মানুষের ডেঙ্গু শনাক্ত হয়। সেপ্টেম্বরে হাসপাতালে চিকিৎসা নেন 179 জন, এদের মধ্যে বেশিরভাগই পুরুষ। যখন বন্যার পানি কমে যাচ্ছে তখনই আমার গায়ে জ্বর আসছে আর শাহরাস্তি হাসপাতালে পরীক্ষা করে দেখি যে আমার ডেঙ্গু। 3 দিন বাসা জ্বরে ভুগছি, জ্বরে ভোগার পর গ্রামের ডাক্তারখানা ওষুধ খেয়েছি, কোনো কমে নাই। তারপর মেডিকেলে আইসি, চট্টগ্রাম থেকে চাঁদপুরে এদিকে ভর্তি হয়েছি। তারপরে আগের থেকে জ্বর অনেকটা ভালো। ডেঙ্গু আক্রান্তদের জন্য 2টি আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এই হাসপাতালে। চালু করা হয়েছে হেল্প ডেস্ক। জ্বরের সঙ্গে অন্য উপসর্গ থাকলে হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গুর যাতে ব্যাপকভাবে না ছড়ায় এই জন্য আমরা সবাইকে পরামর্শ দিই যে বাড়ির আশেপাশে ঝোপঝাড় বা যেখানে পানি জমে থাকে সেসব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যেখানে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। জ্বরের সাথে মারাত্মক অসুস্থতা, দুর্বলতা বোধ করে, অসুস্থ বোধ করে, পাতলা পায়খানা হয়, বমি হয়, খাইতে পারতেছে না, সেরকম হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ডেঙ্গুতে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী সময়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 9 জন ভর্তি হয়েছে। এই নিয়ে মোট 204 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার আহমদ কবির জানান, বন্যার পানি কমায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সময় তিনি আরও বলেন, সদর হাসপাতালে 1 শয্যার বিপরীতে কমপক্ষে 4 জন রোগী চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে জানায় জেলা সিভিল সার্জন। 1 যুগ পর নারায়ণগঞ্জে তোকে হত্যা মামলার তদন্তের কাজে গতি ফিরেছে। গত 1 মাসে 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা র্যাব। তোকির পিতার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই মামলার তদন্ত আটকে ছিল। দীর্ঘ 1 যুগ পর নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলা সচল হয়েছে। ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি এ মামলায় 6 আসামিকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা র্যাব। বাকি আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইতিপূর্বে যারা ধরা পড়েছিল, যারা 164 ধারার জবানবন্দি দিয়েছে, তারা এখনো আদালতের বাইরে কিংবা জেলখানার বাইরে আছে। তাদেরকে জেলখানা থেকে জামিন পাওয়াতে এবং দেশের বাইরে যাওয়ার সহযোগিতা করেছে যারা, তারাই তোকি হত্যার আসলে খুনি। চার্জশিটের প্রধান অভিযুক্ত শামীম ওসমান, আজমির ওসমান, অয়ন ওসমান সহ জড়িতদের অন্তর্ভুক্তের দাবি জানান তোকির বাবা রাফিউর রাব্বি। শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, শাহনিজাম সহ এর সাথে যারা যারা জড়িত এই পরিবারের সকলকে আইনের আওতায় আনতে হবে। তারপর বিচার সেখানে নিষ্পন্ন করতে হবে, শেষ করতে হবে।
এইটি হচ্ছে আমাদের দাবি। এই হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ আইনজীবীদের। এই মামলাটি আলোর মুখ দেখছে এবং আগামীতে হয়তোবা যদি র্যাবের কর্মকর্তারা আরেকটু তৎপর হন, আমার ধারণা হয়তোবা ভালো একটি রেজাল্টের দিকে যাবে। দ্রুত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা র্যাব। 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এই 6 জনের মাঝে আবার একজন 164 ধারা জবানবন্দি দিয়েছেন। তো আমরা এর উপরেই আমরা ভিত্তি করে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি যে দ্রুততার সাথেই আমরা ইনশাআল্লাহ মামলার চার্জশিট দিতে সক্ষম হব। 2013 সালের 6 মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে সব জেলেরা যাতে সমান সুবিধা পায় সেজন্য নতুন তালিকা করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর লঞ্চঘাট এলাকায় সচেতনতা সভায় এ কথা বলেন তিনি। ইলিশ আহরণ বন্ধ রাখা হয় যাতে ভবিষ্যতে আরও বেশি ইলিশ পাওয়া যায়, তাই নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ শিকার বন্ধ রাখার অনুরোধ করেন উপদেষ্টা। এ সময় তিনি তালিকাভুক্ত জেলেদের জন্য বরাদ্দকৃত 25 কেজি চাল 30 কেজিতে উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া জেলেরা যাতে স্বল্প সুদে ঋণ নিতে পারে সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আগের তালিকা আগের যে পদ্ধতিতে করা হতো, যাদের বিশেষ উদ্দেশ্যে করা হতো, সেগুলো এবার থাকবে না। তো ফলে আমরা আশা করছি যে এবারের তালিকা অনেকটা স্বচ্ছ হবে এবং প্রকৃত জেলেরা যেন পায়, অন্তত আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হবে। সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল। শনিবার ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার এসেছে। তাদের আগে রাষ্ট্রের গ্রহণযোগ্য সংস্কার করতে হবে, তারপরে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। জামায়াতকে কেন্দ্র করে জনসাধারণ বিকল্প চিন্তা করছে এমন দাবি জানান মোয়াজ্জম হোসাইন হেলাল। আগে গ্রহণযোগ্য মানের সংস্কার এবং সেই সাথে পরবর্তীতে গ্রহণযোগ্য মানের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবে, সেটা হচ্ছে নির্বাচন। শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার স্লোগানে দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। সাভারে এই উপলক্ষে বের করা হয় আনন্দ র্যালি। এতে শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিসহ সমাজের সচেতন নাগরিকরা অংশ নেন। হিলিতে শহরে র্যালি শেষে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। নাটোরেও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় শিক্ষকের দায়িত্ব ও মর্যাদা তুলে ধরে নানা আয়োজন করা হয়। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। সকালে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টিফিন ভাতের দাবিতে গাজীপুরের জিরানীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঘণ্টাব্যাপী চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা। শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আইরিশ কারখানায় শ্রমিক অসন্তোষ চলছিল। বেলা 11টার দিকে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। এছাড়া এখানকার বেশিরভাগ কারখানায় সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দেন। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের 5টি কারখানা ছাড়া বাকি 1858টি কারখানার উৎপাদন চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাহাড়ে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সহ সকল উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। সকালে নিজ কার্যালয়ে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময়কালে এই আহ্বান জানান খাগড়াছড়ির সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল
আবুল হাসনাত জুয়েল। এ সময় জোনের আওতাধীন 18টি পূজা মণ্ডপের উদযাপন কমিটির নেতাদের কাছে আর্থিক সহায়তা তুলে দেয় সেনাবাহিনী। সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। দুর্গাপূজা উপলক্ষে 1 টাকায় পূজার বাজারের আয়োজন করা হয়েছে। 792 বন্ধু ফোরামের উদ্যোগে সিলেটের কালাগুল চা বাগানে আয়োজন করা হয় এটি। এ সময় চা বাগানের শ্রমিকরা 1 টাকা দিয়ে পূজার বাজার করেন। 1 টাকায় নারী পুরুষদের জন্য ছিল শাড়ি, পাঞ্জাবি ও ধুতি, আর বিনামূল্যে শিশুদের জন্য ছিল স্কুল ড্রেস, শিক্ষা সামগ্রী সহ নানা উপকরণ। 1 টাকায় বাজার করতে পেরে খুশি চা শ্রমিক ও তাদের সন্তানেরা। চা শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না, তাই পূজায় নতুন কাপড় কেনা অনেকটাই অনিশ্চিত ছিল। আয়োজকেরা বলেন, চা শ্রমিকেরা সমাজের একেবারেই অবহেলিত জনগোষ্ঠী। পূজা পার্বণে নতুন কাপড় কেনার সামর্থ্য তাদের থাকে না, তাই তাদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ফরিদপুরের বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির তদারকি করতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে শহরের চক বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, ডিমের সরকারি মূল্য বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার কিছুদিন আগে প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিলেও বাজারে ডিম বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকা দরে। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে ডিম বিক্রির অভিযোগে একতা ট্রেডার্সকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিম মজুদের তথ্যে কয়েকটি বাসায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাঙামাটিতে সহিংসতা, হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় থেকে নিহত অনিক কুমার চাকমা হত্যা মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে রাঙামাটিতে নিয়ে আসা হয়। একই দিন বিকেলে শহরের রিজার্ভ এলাকা থেকে আবরার নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অভিযান চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওয়াদুদের মালিকানাধীন বিনোদন পার্ক সংলগ্ন আমবাগান থেকে 17টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিনোদন পার্কের পাশে একটি আমবাগানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় প্লাস্টিক ব্যাগে রাখা 17টি ককটেল উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই ঘটনার পর বিজিবির টহল বাড়ানো হয়েছে। উদ্ধার করা ককটেল সদর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সার্ভারে ধীরগতির কারণে বিপাকে পড়ছে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। সার্ভারের অচলাবস্থার কারণে বন্দর থেকে পণ্য ছাড় ও জাহাজীকরণে দেরি হচ্ছে, যে কারণে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। সবশেষ গত সপ্তাহে 5 দিন সার্ভারের ধীর গতির কারণে অন্তত 4 কোটি টাকা বিলম্ব মাশুল দিতে হয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারি শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় এসআইকোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে অনলাইনে আমদানি ও রপ্তানির ঘোষণাপত্র জমা দেওয়ার পর সেটি মূল্যায়ন ও শুল্কায়ন করে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অভিযোগ, এই সফটওয়্যারের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সফটওয়্যারের ধীরগতির কারণে নথি দাখিল করা যায় না, ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। রাজস্ব বোর্ডের কারিগরি দলের সাহায্য চাইলেও পাওয়া যায় না। যখনই এই ধরনের সমস্যা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে এই দায়িত্বে যারা আছেন, এখানে এই আইটি পার্সনরা যারা এখানে আছেন, তারা ফোন ধরেন না, সহযোগিতা করেন না। কি হতে পারে, কবে হতে পারে, এগুলি বলাটাও তারা বাহুল্য বলে মনে করেন। সার্ভারের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লস হয়, যেমন পোর্ট ড্যামারেজ দিতে হয়, অন টাইমে কাজ করতে না হলে ফ্লোর খালি যায়, আবার ফ্লোর খালি গেলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হয়। তবে সফটওয়্যারের ধীরগতিকে প্রযুক্তিগত সমস্যা বলছে শুল্ক কর্তৃপক্ষ।
সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস তাদের। তো সফটওয়্যারের ক্ষেত্রে হতেই পারে, আপনি যেটা আপনি মোবাইলে যদি আপনি iOS আপডেট দেন বা অন্য কোনো সফটওয়্যার আপডেট একটু স্লো ডাউন এটা হতেই পারে, টেকনিক্যালি শুধু এটা আমার কাছে মনে হয় এটা টু মাচ লজিক্যাল। সার্ভারের ধীরগতির ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।